some width and gets it through. What a brilliant double hit 100 from Shakib Al Hasan, the third player from Bangladesh to do so. ওয়েলিংটন টেস্টে টাইগারদের রেকর্ডের দিনে সাকিবের ডাবল সেঞ্চুরি, মুশফিকের 1.5 শতক, দেশের পক্ষে যে কোনো জুটিতে সর্বোচ্চ 359 রানের মাইল ফলক, দিন শেষে সংগ্রহ 542 রান। বিশ্ব ইজতেমার প্রথম দিনে জুমার নামাজে দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত, বিশ্বের শান্তি কামনা রোববার আখিরি মোনাজাত। নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি বিএনপির, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, আবারও বলল আওয়ামী লীগ। বঙ্গোপসাগরের হিরন পয়েন্টে কয়লা ভর্তি জাহাজ ডুবি, জাহাজের অবস্থান শনাক্ত, শনিবার থেকে শুরু হবে উদ্ধার অভিযান। এবং প্রচণ্ড শীতে স্থবির উত্তরাঞ্চলে জনজীবন, খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 দিন শৈত্যপ্রবাহ থাকবে, জানিয়েছে আবহাওয়া অফিস। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন ছিল টাইগারদের রেকর্ডের দিন। বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বিশাল স্কোর গড়েছে টাইগাররা। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিমও। যে কোনো জুটিতে দেশের হয়ে সর্বোচ্চ 359 রানের জুটি গড়েছেন দুজন। সাকিব মুশফিকের দুর্দান্ত পারফরমেন্সে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 542 রান। মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে নিউজিল্যান্ড থেকে আরো জানাচ্ছেন হোমেন কবির রোজ। দ্বিতীয় দিনে সুন্দর সকালের প্রত্যাশা ছিল সবার, কিন্তু শুরুতেই মিস্টার কোল মোমিনুলের উইকেট নিয়ে ভিন্ন কিছু ইঙ্গিত দেয় নিউজিল্যান্ড। তবে স্বাগতিকদের জানা ছিল না রঙিন পোশাকে জয় না পাওয়া আহত বাঘেরা সাদা পোশাকে এদিন কিউই পাখিদের ডানা ভেঙে দিবে। মোমিনুলের বিদায়ের পরপরই শুরু সাকিব মুশফিকময় গল্পের। ব্যাটিং গ্রামারে দারুণ সব শট প্রদর্শন করতে থাকা সাকিবের ওপর স্পটলাইটটা ছিল আলাদা করে। 71 রান করে ক্যারিয়ারে 3000 রানের ক্লাবে ঢুকে পড়েন সাকিব। এখানে শেষ না, অধিনায়ক মুশফিকের যোগ্য সঙ্গ নিয়ে 2 বছর পর চতুর্থবারের মতো সেঞ্চুরি উদযাপনে ব্যাট উঁচিয়ে ধরেন বাংলার জান সাকিব আল হাসান। মেঘের আগা জ্যোৎস্নার মতো নয়, ওয়েলিংটনের ক্রিকেট আকাশ ভেদ করে উজ্জ্বল ছড়িয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিমও। মাটি কামড়ে লড়াই করেছেন আপসীন ব্যাটে, হাঁকিয়েছেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি। উদযাপনে বিশেষত্ব দিলেন তামিমে দেওয়া এই কয়েন দেখিয়ে। এরপর চলে গেল 2 সেশন, কিন্তু উইকেট নামক সোনার হরিণের দেখায় মিলছিল না নিউজিল্যান্ডের। পাবেই বা কি করে? এদিন যে সাকিব মুশফিকে মুগ্ধ বাংলাদেশ আর দগ্ধ নিউজিল্যান্ড। তাদের দুজনের ব্যাটিংয়ে তাসমান সাগরের সীমানাও ছাড়িয়েছে কিউইদের হতাশা। বোল্ট টিম সাউদিদের হতাশার সাগরে ভাসিয়ে তৃতীয় বাংলাদেশী হিসেবে ডাবল সেঞ্চুরির চূড়া ছুঁয়ে ফেলেন সাকিব আল হাসান। সবকিছু দারুণ চলছিল, কিন্তু ব্যক্তিগত 159 রানে অধিনায়ক মুশফিক আউট হলে স্বস্তির হাসি ফোটে কিউইদের চোখে মুখে। তবে ততক্ষণে সাকিবের সাথে মুশি রচনা করেছেন ইতিহাস। বাংলাদেশের 16 বছরের টেস্ট ক্রিকেটে রেকর্ড 359 রানের জুটি গড়েন তারা। সঙ্গী হারিয়ে সাকিবও তাড়াতাড়ি ফিরেছেন প্যাভিলিয়নে। তবে তার ব্যক্তিগত 217 রান টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ। দিন শেষে মিরাজ আউট হলেও স্কোরবোর্ড আরো সমৃদ্ধ করতে সাব্বির অপরাজিত আছেন 10 রান করে। ক্রিকেট বিষয়ে বেশ সুনাম থাকা কিউইদের পেস বোলিং ঝাঁজ বাংলাদেশের ব্যাটিং লাইন আপে মরিচে ফেলাতে পারেনি। উল্টো সাকিব মুশফিকের ব্যাটিং রসায়নে হতাশার সাগরে ভেসেছে নিউজিল্যান্ড। এবার তাই বাংলাদেশ অধিনায়ক মুশফিকের সংকল্প নিউজিল্যান্ডকে ফলো অনে ফেলানো। ওয়েলিংটনের বেসিং রিজার্ভ থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ, তাও আবার কিউইদের মাটিতে। এমন বিস্ময়কর ব্যাটিংয়ের কারিগর 2 টাইগার, ইনজুরি থেকে ফেরা টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলীয় রেকর্ডের দিনে 2 টাইগারের নামের পাশেও যোগ হয়েছে অনেকগুলো রেকর্ড। এমন একটি নজর কাড়া শটে কিউই বোলারদের ভিতটাই কাঁপিয়ে দিলেন 2 টাইগার। ওয়ানডে আর টি20তে হোয়াইট ওয়াশ হওয়ার পর টেস্টে গর্জে উঠেছে টাইগার ব্যাটসম্যানরা।
সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। কিউই বোলারদের বেধড়ক পিটিয়ে রান বন্যা ছোটানোর পাশাপাশি ঝড় তুলেছেন রেকর্ড বইয়েও। যে ঝড় ছাড়িয়ে গেছে ওয়েলিংটনের 30 কিলোমিটার বেগের ঝড়ো বাতাসকেও। ব্যক্তিগত রেকর্ডের শুরুটা সাকিবের হাত ধরে। হাবিবুল বাশার ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে 3000 রানের মাইলফলক স্পর্শ করলেন 71 রান করে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে নেন অধিনায়ক মুশফিক। এর আগে আরো 3টি সেঞ্চুরির মালিক হলেও কিউইদের বিপক্ষে প্রথম সেঞ্চুরি দেখা পান তিনি। এরপর শুধুই নিজেদের ছাড়িয়ে যাওয়ার গল্প, যে গল্পে আছে সাকিব আল হাসানের প্রথম ডাবল সেঞ্চুরি ছোঁয়া। নিজের আগের ব্যক্তিগত সর্বোচ্চ 144কে ছাপিয়ে এদিন সাকিব যখন থামলেন, তখন তার নামের পাশে 217 রানের ঝলমলে ইনিংস, যেটি কিনা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও। সাকিবের এত অর্জনের দিনে আন্তর্জাতিক রেকর্ড বুকেও নড়চড় হবে, তাই তো স্বাভাবিক। বিশ্বের 14তম অলরাউন্ডার হিসেবে টেস্ট ক্রিকেটে 3000 রান এবং 150 শতাধিক উইকেটের মালিক সাকিব আল হাসান। খুবই ভালো লাগছে এবং অবশ্যই এটা আমার মনে হয় এখন পর্যন্ত ডেফিনেটলি, কারণ ওয়াসিসে এবং এগেইনস্ট নিউজিল্যান্ড এবং এই মাঠে অবশ্যই একটা রেকর্ড। আমাদের দুজনেরই দায়িত্ব ছিল, স্পেশালি আমরা যেহেতু এতগুলো টেস্ট খেলছি, দুজনেরই দায়িত্ব আছে যে দলের প্রয়োজনের টাইমে যত বেশি পারা যায় কন্ট্রিবিউট করা, তো সেটাই আসলে চেষ্টা থাকে। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশকে আগে সব টেস্টেই হারতে হয়েছে ইনিংস ব্যবধানে। এমন রেকর্ডের দিনে আর প্রথম ইনিংসের পাহাড় সময় স্কোরে সেই দুঃসহ স্মৃতি কাটিয়েছে টাইগাররা। দেশবাসী এখন জয় স্বপ্নে বিভোর। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। ঝিলের জলে লাল শাপলার সাথে মিশে নাম না জানা হাজারো পাখির কলকাকলি, বিমোহিত প্রকৃতিপ্রেমীরা। সেজে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস। অতিথি পাখিদের নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে 3 দিনব্যাপী 52তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরে নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। প্রথম দিন শুক্রবার হওয়ায় দেশি বিদেশি লাখো মুসল্লি অংশ নেন জুমার নামাজে। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন দেশ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়। এদিকে বিশ্ব ইজতেমাকে নিরাপত্তা দিতে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা রয়েছে পুরো এলাকা জুড়ে। খান মাহমুদ রুমেলকে সাথে নিয়ে মাহমুদ রাকিবের রিপোর্ট। ভোরের আলো ফুটতে শুক্রবার টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা মাঠে আসতে থাকেন দেশি বিদেশি হাজারো মুসল্লি। শীত উপেক্ষা করে বিশ্বে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশে অংশ নেন দেশের নির্দিষ্ট 16টি জেলার পাশাপাশি বিশ্বের আরও প্রায় 100 দেশের ধর্মপ্রাণ মুসল্লি। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম দিনের মূল আনুষ্ঠানিকতা। দীর্ঘ সময় ধরে বয়ান চলে ইসলামের নানা দিকের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে, যা আগত লাখো মুসল্লির জন্য মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে সহায়ক বলে মনে করেন তারা। আমরা যাতে দিন নিয়ে চলতে পারি, এই শিক্ষা এখান থেকে নিয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহর কাছে শান্তি চাই, দেশটা যেন শান্তি চলে। আল্লাহর কাছে আমাদের দোয়া চাওয়া আছে যাতে আমরা ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারি, আল্লাহর পথে থাকতে পারি। কষ্ট হলেও এই কষ্ট মনে হয় না, মনে হয় কোথাও একটা শান্তির জায়গা আসছে। আখিরাতের জিন্দেগির মধ্যে কামাই করে যাইতে পারলে সুখ শান্তি আছে, আর কামাই না করে যাইতে পারলে আখিরাতের জিন্দেগির মধ্যে আমরা কষ্ট আছে। লক্ষ লক্ষ মানুষ আছে, তারা যদি সুশৃঙ্খলাভাবে চলতে পারে, এই দায়িত্বে আমরা আছি। আমাদের এই দায়িত্ব পালন করা কোনো দুনিয়াবি কোনো বিনিময়ের মূল্য না, একমাত্র আল্লাহর আশায়। মূলত বেলা 12টার পর থেকে জুমার নামাজে অংশ নিতে দেশের নির্দিষ্ট 16টি জেলা ছাড়াও ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের ঢল নামে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা মাঠে। তাদের বিশ্বাস, জুমার নামাজে অংশ নেওয়া লক্ষাধিক মুসল্লির যে কারো উসিলায় হয়তো মুক্তি মিলবে পরকালের কঠিন আযাব থেকে। দুপুর 1:45টায় কাকরাইল মসজিদের ইমামের ইমামতিতে 160 একর জমিতে একই শামিয়ানার নিচে অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ জুমার নামাজ। লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে যা ছাপিয়ে যায় মূল মাঠের চারপাশের সেতু ও রাস্তাতেও। যা দোয়া হয়, তো একজনের দোয়া আল্লাহ পাক কবুল করলে হয়তো এই উসিলায় তাকে মাফ করে দেবে, এই আশা নিয়ে সে আসে তার জীবনটাকে পরিবর্তন করার জন্য। There is more people here in Bangladesh for Ijtima that are coming from other countries from like this. It's good thing about us. All over the world knows this. They pray for Kashmir. They pray for betterment of the people of Kashmir. Muslims মানতে হবে, যা বলে শুনতে হবে। অবশ্যই এখানে আল্লাহ রাসূলের কথাই বলা হয়, আর অবশ্যই নিঃসন্দেহে এটা হচ্ছে শান্তির পথ। ইজতেমায় অংশ নেয়া দেশি বিদেশি ধর্মপ্রাণ মুসলমানদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি ছিল মাঠের চারপাশ জুড়ে।
15 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 4 দিন বিরতি দিয়ে 20 জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। ক্ষমতায় আসার 3 বছর পূর্তিতে বিভিন্ন খাতে উন্নয়নের মিথ্যা তথ্য দিয়ে প্রধানমন্ত্রী জাতিকে বিভ্রান্ত করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল। আগামী জাতীয় নির্বাচনের আগে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনে প্রধানমন্ত্রী উদ্যোগী হবেন বলেও আশা প্রকাশ করেন দলটির মহাসচিব। দেশবাসীর গণতান্ত্রিক অধিকার হরণ করে উন্নয়নের নামে বর্তমান সরকার জনগণকে বিভ্রান্ত করছে। দেশবাসীর প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রী তার ভাষণে এই সংকটগুলো নিরসন চিহ্নিত করবেন এবং তার নিরসনের পথের সন্ধান দেবেন। তিনি তা না করে রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে বলেছেন। আমরা তো নির্বাচনে অংশ নিতে চাই, সেই জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার গঠন করে এই নির্বাচন অনুষ্ঠান। দেশ নয়, বিএনপি এখন সংকটে রয়েছে, তাই তারা জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে হতাশ। শুক্রবার সকালে ধানমন্ডিতে শীতবস্ত্র বিতরণ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। দেশের কোথাও রাস্তা বন্ধ করে কোনো দলকে সভা সমাবেশ করতে দেয়া হবে না বলেও জানান তিনি। উন্নয়নের এমন কোনো শাখা নেই যা নিয়ে তিনি বক্তব্য রাখেননি। সাধারণ মানুষ খুব খুশি, বিএনপির সাধারণ সমর্থকরাও তাদের আনন্দ এবং প্রধানমন্ত্রীর ভাষণে তাদের সন্তোষ তারা প্রকাশ্যে করেছে। সংকটে আছে বিএনপি, দেশ সংকটে নেই। সমঝোতা সব কিছুই হবে সংবিধান অনুযায়ী। প্রবাসের সময়ে আরও থাকছে, রাজধানীতে যেখানে সেখানে গড়ে উঠছে অবৈধ ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউট। অদক্ষ প্রশিক্ষকদের হাতে গড়া চালকরা ঘটাচ্ছে দুর্ঘটনা, দায় এড়াচ্ছে বিআরটিএ। ডুবোচরে ধাক্কা খেয়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার 7.5 ঘন্টা পর কয়লা বোঝাই কার্গো জাহাজ এমভি আইজ গাতিয়ের অবস্থান শনাক্ত করা হয়েছে। শুক্রবার বিকেল 5টার দিকে এর অবস্থান শনাক্ত করে বন্দর কর্তৃপক্ষ। এদিকে কাল সকাল থেকে জাহাজটির উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ওই বন্দর থেকে প্রায় 130 নটিক্যাল মাইল দূরে অবস্থানরত এমভি লেডিমেরি থেকে 1000 মেট্রিক টন কয়লা বোঝাই করা হয় এমভি আইজ গাতি কার্গো জাহাজে। সকালে কার্গো জাহাজটি যশোরের নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে বঙ্গোপসাগরের 7 নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় একটি ডুবোচরে ধাক্কায় তলা ফেটে ডুবে যায় কার্গো জাহাজটি। পরে 12 নাবিক ও 4 নিরাপত্তা কর্মীকে উদ্ধার করে পিছনে থাকা অপর একটি কোস্টার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে 48,000 মেট্রিক টন কয়লা আমদানি করে যশোরের নোয়াপাড়া ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান। যে লাল বয়া আছে, এই বয়া থেকে সে 1 নটিক্যাল মাইল, প্রায় 1 নটিক্যাল মাইল পশ্চিমে চলে গেছে, যেখানে ডুবোচর বেশি। ওটা চ্যানেল না, চ্যানেলের বাইরে। তো ওখানে সে ওই ডুবোচরে আটকে যে মূলত তলাদেশ হয়তো ফেটে গেছে, যার জন্য ডুবে যায়। দুর্ঘটনা কবলিত লাইটের ভেসেলটে যে লোকজন ছিল, নাবিক সহ এসকর্ট যারা ছিল, তাদেরকে ওই বসুন্ধরা লজিস্টিক 30 তারা উদ্ধার করে নিয়ে আসছে। অনুমোদন ছাড়াই রাজধানীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউট। এসব ইনস্টিটিউশনে না আছে অনুমোদিত প্রশিক্ষক, না আছে প্রশিক্ষণের কোনো জায়গা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের অবহেলার কারণে এসব ইনস্টিটিউট মালিকরা প্রশিক্ষণের নামে হাতিয়ে নিচ্ছেন অর্থ। দায়সারা প্রশিক্ষণ দিয়ে অদক্ষদের গায়ে লাগিয়ে দিচ্ছেন চালকের তকমা। এতে কোনোভাবেই কমছে না সড়ক দুর্ঘটনা। বিষয়টি জেনে শুনেও নিজেদের দায় এড়াতে বরাবরের মতোই বিআরটিএ বলছে নজরদারি রয়েছে তাদের। বিস্তারিত জুনাইদ আল হাবিবের রিপোর্টে। ডাইনের টার্নিং লইতে গেলে ডাইন দিকের ইন্ডিকেটর দেওয়া লাগবে। লাইসেন্স নেই, শিক্ষা নেই, তবুও তিনি প্রশিক্ষক। নিজের একটি অবৈধ প্রশিক্ষণ ইনস্টিটিউটও রয়েছে তার। আর রাজধানীর ব্যস্ত সড়কে ফিটনেসবিহীন গাড়ি দিয়ে এভাবেই প্রতিনিয়ত প্রশিক্ষণ দেন তিনি। এতে ভালো অর্থ উপার্জন হয়, কিন্তু তার হাত ধরে কতজন ভালো চালক হয়েছেন সে প্রশ্নেই থমকে গেলেন। আমরা প্রশিক্ষণ দেই ঠিক আছে, কিন্তু আমরা একজন ক্লিয়ার ড্রাইভার, কিন্তু বিআরটিএর যে নিয়ম কারণ আছে এগুলা কিন্তু আমি তো ভালো কথা, আমার ওস্তাদও মনে হয় যে ভালো করে জানা।
এরকম রাজধানীর অলিতে গলিতে গড়ে উঠেছে অসংখ্য ড্রাইভিং স্কুল। অনুমোদন না থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে ভালোই চলছে তাদের। সরকারি অনুমোদন লাগে, তবে আমি দিচ্ছি কাগজ, এখন আমারটা আসে না। সরকারি লোকজন তো আইসা ডিস্টার্ব করে, তারপরে আমাদের ম্যানেজ করে নিতে হয় আর কি। কাগজপত্র এগুলো তো বের করতে হবে, কইরা দেখতে হবে যে আসলে ওদের শর্ত কি আছে। এই জিনিসগুলো আমাদের আছে, সব এই জিনিসটা মালিকের কাছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনা কমাতে সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট বৃদ্ধির পাশাপাশি এসব অবৈধ ইনস্টিটিউট বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। ছোট্ট একটা ঘর যেখানে একটা গাড়ি রাখারও তাদের জায়গা নাই, অথচ একটা ছোট্ট ঘরে কিছু আপনি সাইন ইন সিগন্যাল দিয়ে লেখা থাকে ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট। এগুলো দিয়ে আপনি প্রকৃত ড্রাইভার তৈরি করা খুব কষ্ট এবং আমার মনে হয় দুঃসাধ্য। দায় এড়িয়ে নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএ বলছে তদারকি রয়েছে তাদের। যখনই কোনো এলাকায় এ ধরনের স্কুল সম্পর্কে অভিযোগ আমাদের কাছে আসে, আমাদের ম্যাজিস্ট্রেট যায়, যে সেখানে মামলা করে এবং তাদেরকে ফাইন ইত্যাদি জরিমানা যেটা করার সেটা আইনমত তারা সেই ব্যবস্থা গ্রহণ করে। দেশের সড়ক মহাসড়কগুলো যেন পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদে। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা, বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এক জরিপ বলছে, এই দুর্ঘটনার 70% ঘটে অদক্ষ চালকের কারণে। তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনার মাত্রা কমাতে সবার আগে নজর দিতে হবে দক্ষ চালক তৈরির বিষয়ে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, সাভার। মাদারীপুরে বাস নসিমন সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। শুক্রবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে একটি দোকানে উঠে যায়। ঘটনাস্থলেই নসিমনের 3 যাত্রী নিহত হন। আহত অবস্থায় বাসের 10 যাত্রীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। দুর্ঘটনায় ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বরিশাল থেকে ঢাকাগামী একটি হানিফ পরিবহনের বাস সমাদ্দার ব্রিজ এলাকায় নসিমনকে সাইড দিতে যে পাশের খাদে পড়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে 3 জন লোক মারা গেছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছি, যান চলাচল স্বাভাবিক আছে। সরকারি নিষেধাজ্ঞা জারির পর সিরাজগঞ্জে মহাসড়কগুলোর বিভিন্ন স্থানে সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল অনেকটা কমে গেলেও নতুন করে যুক্ত হয়েছে ব্যাটারি চালিত ভ্যান। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এসব ভ্যানে যাতায়াত করছেন যাত্রীরা। তবে মহাসড়কে অবৈধ ব্যাটারি চালিত ভ্যানের চলাচল বন্ধে পুলিশের তেমন কোনো ভূমিকা নেই বললেই চলে। এতে বাড়ছে মহাসড়কে দুর্ঘটনার আশঙ্কা। রিঙ্কু কুণ্ডুর তথ্য ও অমৃত সেনের ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সিরাজগঞ্জের মহাসড়কগুলোর বিভিন্ন স্থানে চলাচল করছে অবৈধ ব্যাটারি চালিত ভ্যান। সরকারি নিষেধাজ্ঞা জারির পর জেলার মহাসড়কগুলোর বিভিন্ন স্থানে সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল অনেকটা কমে যায়। তবে নতুন করে যুক্ত হয়েছে অবৈধ ব্যাটারি চালিত ভ্যানের চলাচল। ঢাকা পাবনা ও ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, উল্লাপাড়া, শাহজাদপুর ঘুরকা, চান্দাইগোনা সহ বিভিন্ন স্থানে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এসব ভ্যান। দূরপাল্লার যানবাহনের চালকেরা বলছেন, এতে যান চলাচলে সমস্যার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। আর ভ্যান চালকেরা বলছেন, জীবিকার তাগিদে বাধ্য হচ্ছেন তারা। ব্রেকের মাপও জানে না, মানে কোন জায়গায় ঢোকে দিলে কি হবে সেটা বোঝে না, যার কারণে রাস্তায় সমস্যাগুলো দাঁড়ায়। তারা সাইড দিবার চায় না, তারপরে ডাইন বা বোঝে না, কখন কোন দিক ঢুকাই দেয়, খুব সমস্যা। চালাই গরিব মানুষ কি করে খামো, ভ্যান কিনে হালাইছে, ভ্যান তো বেশ বেড়ে পারতেছে না, এই গরিব মান আছে, গরিব মানুষ বানাইছে না চালাইলে তো আর উপায় নাই। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সরকারের কাছে দাবি যে ব্যাটারি চালিত গাড়িগুলা হাইওয়ে রোড থেকে বন্ধ করা হোক। মহাসড়কে অবৈধ এসব যান চলাচল বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা। আমরা নিয়মিতভাবে এটা অভিযান অব্যাহত করেছি। এছাড়া তাদেরকে ধরে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করে থাকি। সিরাজগঞ্জে মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায় 5000 অবৈধ ব্যাটারি চালিত ভ্যান চলাচল করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। প্রবাসের সময় আরও থাকছে। কক্সবাজারে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী দল। জয়ের ধারায় ফিরতে মরিয়া ডেভিড ক্যাপেলের শিষ্যরা।
জঙ্গি হামলার বিভীষিকা ভুলে নতুন করে যাত্রা শুরু করেছে গুলশানের হলি আর্টিজান বেকারি। পুরনো ঠিকানা ছেড়ে রাজধানীর গুলশান 2-এর একটি ভবনে এখন কার্যক্রম চলছে বেকারিটির। ফিরে এসেছে নতুন কর্মচারীরাও। দুঃসহ স্মৃতি ভুলে এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানিয়েছে বেকারি কর্তৃপক্ষ। গেল বছরের 1 জুলাই হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর থেকেই সেটি ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অধীনে। বন্ধ ছিল সকল কার্যক্রম। প্রায় 4 মাস পর গত নভেম্বরে প্রতিষ্ঠানটি এর মালিকের কাছে হস্তান্তর করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে ভবনটি ফিরে পেলেও সেখানে আর চালু হয়নি হলি আর্টিজান বেকারি। পরে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে গুলশান 2-এর র্যাঙ্কস আর্কেডে চালু হয় বেকারির কার্যক্রম। নামও পাল্টে ফেলে রাখা হয় শুধুই হলি। বেকারিটির ব্যবস্থাপক জানিয়েছেন, নতুন করে বেকারির কার্যক্রম শুরু করেছেন তারা। এতে সঙ্গী হয়েছেন পুরনো কর্মচারীরাও। 4-5 মাস পরে আমাদের গেস্টরা ফেসবুকে অনেকেই রিকোয়েস্ট করেছে আবার চালু করার জন্য। রাস্তা পেয়েছি, তাই আবার ব্যাক করেছি। আগে 12-13 জন ছিল, এখনো সবাই আছে। বেকারিতে এখন যারা আসছেন তাদের অধিকাংশই পুরনো ক্রেতা। প্রতিষ্ঠানটির কর্মীরা জানিয়েছেন, জঙ্গি হামলার দুঃসহ স্মৃতি পেছনে ফেলতে চান তারা। সবাই একসাথে কাজ করতাম, একটা ফ্যামিলির ছিলাম সবাই। তো সেই ফ্যামিলি আর বা বলতে পারি সে ফ্যামিলির লোকজনকে ভুলতে না পারার জন্য আমি এখানে চলে আসি। পুলিশ চেকপোস্ট আসছে, গানম্যান নিছে, ওনার তো কোনো সমস্যা হওয়ার কথা না। কোনো সিকিউরিটি হাই করে দিচ্ছে আমাদেরকে। জীবন নাকি চলে জীবনের নিয়মে, তার সবচেয়ে বড় প্রমাণ এই হলি আর্টিজান বেকারি। জঙ্গি হামলার সেই ভয়ঙ্কর বিভীষিকা ভুলে আবারও নতুন ঠিকানায় নতুন নামে যাত্রা শুরু করলো হলি আর্টিজান বেকারি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের কয়েকটি খবর। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি হোটেলে বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটি এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং আনসারুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইনুজ গনি চৌধুরী। এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কুয়েতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কুয়েতের একটি হোটেলে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং নেতা শাহনেওয়াজ নজরুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, আওয়ামী লীগ নেতা আতাউল গনি মামুন, ফয়েজ কামাল সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু বাংলাদেশ পুনর্গঠনে সর্বশক্তি নিয়োগ করেন আর তার ধারাবাহিকতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহত রেখেছেন বলে সভায় বক্তারা মন্তব্য করেন। প্রত্যেক রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে সৃষ্ট সংকট সমাধানের দাবি জানিয়েছে সৌদি প্রবাসী বিএনপি এর নেতারা। শুক্রবার রিয়াদের একটি হোটেলে প্রবাসী চট্টগ্রাম রাঙ্গুনিয়া বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারা এ দাবি জানান। তৃণমূলে বিএনপির নেতাকর্মীরা সংগঠিত আছে জানিয়ে তারা বলেন, দলের নেতাদের কখনোই আদর্শ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। নবগঠিত কমিটিতে আবু শাহাদাত সায়েমকে সভাপতি, মনসুর চৌধুরীকে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ আরবি ইউসুফকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ জামালকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়। কাতারে ইনভাইট ফুডস কোম্পানি লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে দোহা ন্যাশনাল গ্র্যান্ড কাতার প্যালেস হোটেলে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাতারের কান্ট্রি ম্যানেজার বেলায়েত হোসেন আরজু এবং পরিচালনা করেন কাতার ইনভাইট ফুডস ডেপুটি কান্ট্রি ম্যানেজার এইচ.এম. ইব্রাহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভাইট ফুডস লিমিটেডের বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এ.এম. ইউসুফ। বিএনপি জামাতের এজেন্টরাই 14 দলের ভেতরে ঢুকে মহাজোটে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক কিনু। শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদ অফিসে দলীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মহাজোট সরকারের সঙ্গে জাসদের ঐক্য বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। যারা 14 দলের ভিতরে আওয়ামী লীগের ভেতরে অনৈক্য সৃষ্টি করে, উস্কানি দেয়, যারা লুটপাটে নিয়ে জড়িত, যারা দলবাজিতে জড়িত, তারা আসলে দেশের শত্রু, শেখ হাসিনার শত্রু
ঐক্যের শত্রু এবং এই উস্কানিদাতারা আসলে বিএনপি জামাতের এজেন্ট। শত উস্কানির মুখেও প্রত্যেকটা জাসদ কর্মীকে মাথা ঠান্ডা রাখতে হবে। এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। শুক্রবার সকালে ষষ্ঠ দিনের মতো নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। শিক্ষকরা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাসের পরও তাদের দাবি মেনে নেওয়া হয়নি। স্বীকৃতিপ্রাপ্ত ৫,২৪২টি প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবি জানান শিক্ষকরা। গত কয়েকদিনের মতো আজও উত্তরাঞ্চলে তীব্র শীত অনুভূত হয়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন স্থবিরতা নেমে এসেছে। শুক্রবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢাকা পড়ে সূর্য। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। এদিকে কনকনে ঠান্ডা বাতাসে রংপুরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। সন্ধ্যার পর শীত নিবারণে অনেকেই রাস্তার পাশে খড় জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। গাইবান্ধা এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে আটক জামাতের নেতা মোজাম্মেল হক ভুট্টো সহ ৫ জনকে অস্ত্র ও বিস্ফোরক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার সন্ধ্যায় জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্চিতা বিশ্বাস এ নির্দেশ দেন। ছুটির দিন হওয়ায় ভুট্টো সহ ৫ জনকে কোর্ট পুলিশের কাছে হাজির করা হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে মোজাম্মেল হক ভুট্টো সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন জামাতের সেক্রেটারি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে কোনো সম্পৃক্ততা না থাকায় অস্ত্র বিস্ফোরণ আইনের একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। তারা সবাই অস্ত্র বিস্ফোরক আইনের ওই মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১৩তম দিনে ভেজাল বিরোধী অভিযানে কয়েকটি স্টলকে ৬.৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে সরগরম ছিল বাণিজ্য মেলা। শুক্রবার দুপুর থেকে মেলায় ভিড় বাড়তে থাকে। গৃহস্থালী পণ্য থেকে শুরু করে নানা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দোকানে দোকানে ক্রেতারা ভিড় করেন। ছুটির দিনের জমে ওঠা মেলায় কেনাবেচায় সন্তুষ্ট বিক্রেতারা। সামনের দিনে বিক্রি আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন তারা। এদিকে অতিরিক্ত দাম, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না সহ নানা অভিযোগে বিকেল থেকেই অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে ৬.৫ লাখ টাকা জরিমানা করা হয়। আমরা লক্ষ্য করেছি, প্রথমত হচ্ছে যে মাত্রাতিরিক্ত দাম নিচ্ছে একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে ভ্যাট দেওয়ার জন্য সরকার নির্ধারিত যে ফর্ম আছে সেই চালান বই ব্যবহার না করে জাস্ট সিম্পল সাদা কাগজে তারা নিচ্ছে এবং সেখানে কিন্তু লোকজনের কাছ থেকে ভ্যাট নিচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে সমস্ত খাবারগুলি উচ্ছিষ্ট হয়ে গেছে সেই খাবারগুলি তারা পুনরায় বিক্রি করার জন্য এখানে আবার এই মূল খাবারের সাথে আবার মিশিয়েছে। মূলত এই তিনটা অপরাধের কারণে এখানে একটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে এবং আমরা সবগুলো অবজার্ভ করছি আসলে কোন প্রতিষ্ঠানে কোন ধরনের সমস্যা তৈরি করছে এবং প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মাসিক মজুরি ১৬,০০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন গার্মেন্টস শ্রমিকরা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে যোগ দেন শতাধিক গার্মেন্টস শ্রমিক। তাদের অভিযোগ, বছর বছর দ্রব্যমূল্য ও বাসা ভাড়া অস্বাভাবিকভাবে বাড়লেও শ্রমিকদের মজুরি বাড়ানো হয় সামান্য। তারা বলেন, দিন দিন গার্মেন্টস শ্রমিকদের ওপর দমন পীড়ন বেড়ে চলছে। একই সঙ্গে ন্যায্য আন্দোলনে পুলিশের বাধা ও মিথ্যা মামলা দিয়ে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। শ্রমিকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। সমাবেশ শেষে একই দাবিতে গার্মেন্টস শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড় থেকে হাইকোর্ট মোড় ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিং নিয়ে ওয়াশিংটন মস্কো সম্পর্কের চলমান উত্তেজনার মধ্যে
পোল্যান্ড সীমান্তে অবস্থান নিয়েছে ৩,০০০ মার্কিন সেনা। রাশিয়াকে ঘিরে ন্যাটোর উদ্বেগ দূর করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই সামরিক উপস্থিতি বাড়িয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। পাল্টা অবস্থান হিসেবে রাশিয়াও অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে মস্কো সীমান্তের কাছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে রাশিয়ার স্বার্থ নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্নায়ুযুদ্ধ অবসানের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য সাঁজোয়া যান ও সমরাস্ত্র নিয়ে পোল্যান্ড সীমান্তে অবস্থান নেয়। ইউক্রেন রাশিয়া উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রদের আশ্বস্ত করতে এই পদক্ষেপ নেওয়ার কথা জানান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের এমন ভূমিকাকে স্বাগত জানিয়েছে ন্যাটো ও পোল্যান্ড। পোল্যান্ড যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সম্পর্ক যে কতটা মজবুত তার প্রমাণ এই সামরিক মহড়া। বিভিন্ন কঠিন মুহূর্ত আমরা এক হয়ে কাজ করেছি, সামনের দিনগুলোতেও তাই হবে। রাশিয়া যে হারে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে তা উদ্বেগজনক। প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার স্বার্থে ন্যাটো তার প্রতিশ্রুতি পূরণ করে যাবে। ইউরোপভুক্ত রাষ্ট্র না হয়েও যুক্তরাষ্ট্রের এমন সামরিক উপস্থিতির কড়া সমালোচনা করেছে মস্কো। পাল্টা অবস্থান হিসেবে মস্কো সীমান্তের কাছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ও বিমান বাহিনীর সেনা মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের এমন ভূমিকা মস্কোর নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউরোপের অভ্যন্তরীণ নিরাপত্তা অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র এমন ষড়যন্ত্র করছে। এ অবস্থায় দ্রুত পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করে রুশ পররাষ্ট্র দফতর। এখানে ন্যাটো ইস্যু লোক দেখানো মাত্র। যুক্তরাষ্ট্রের এই শক্তি প্রদর্শনের একটাই কারণ, আর তা হলো গোয়েন্দা বিভাগের ওই হ্যাকিং সংক্রান্ত প্রতিবেদন। এমন ভিত্তিহীন অজুহাতে যুক্তরাষ্ট্রের এমন ভূমিকা উত্তেজনা ছড়ানো ছাড়া কোনো কল্যাণ বয়ে আনবে না। তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর এই সামরিক শক্তি প্রদর্শন অব্যাহত থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বছরের শুরু থেকেই কয়েক দফা সাঁজোয়া যানগুলো যুক্তরাষ্ট্র থেকে জার্মানিতে পৌঁছায়, পরে তা পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ড সীমান্তের দিকে পাঠানো হয়। 2014 সালে ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার পর মস্কোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পূর্ব ইউরোপে সামরিক শক্তি বাড়ায় ন্যাটো। তারই অংশ হিসেবে গত সপ্তাহে এসব সমরাস্ত্র জার্মানিতে পৌঁছায়। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর, নারী ক্রিকেট প্রসঙ্গ। জয়ের ধারায় ফেরার মিশন নিয়ে কক্সবাজারে কাল দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী দল। প্রথম ওয়ানডেতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোনো বিভাগেই জ্বলে উঠতে পারেননি নারীরা। দলের কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরমেন্স না আসায় কোচ ডেভিড ক্যাপেলের ওপর বিসিবি কিছুটা হলেও অসন্তুষ্ট। শনিবার সকাল 9:30টায় শুরু হবে ম্যাচটি। কক্সবাজার থেকে সুজাতুল রবিলের তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে সেই চিরচেনা অসহায় আত্মসমর্পণ। বিদেশি কোচ দিয়েও এই রোগ সারছে না নারী দলের। দল নিয়ে এবার বোমাটা ফাটালেন বাংলাদেশের নারী ক্রিকেটের মূল অভিভাবক এম এ আউয়াল। বিসিবির কাঠগড়ায় ইংলিশ কোচ ডেভিড ক্যাপেল দায়িত্ব নেবার পর বেশ কমাস পার হয়ে গেলেও এখনো নাকি দলকে নিয়ে পরিকল্পনার ছকই আঁকতে পারেনি ক্যাপেল। তাই ডেভিডের ওপর সন্তুষ্ট নয় বিসিবি। নাম্বার অফ ব্যাটিং অর্ডার যেটা, সেখানে কে কোথায় ব্যাটিং করবে এই জিনিসটা ফিক্স করতে পারতেছে না কোচের সাথে আমি কালকে কথা বলেছি। আমি এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট আর কি, কে একে ব্যাট করবে, দুইয়ে ব্যাট করবে, কে 5-এ ব্যাট করবে। নেক্সট ম্যাচগুলো কোচকে আমি বলে দিয়েছি, জায়গাগুলো আমাদের একটু দুর্বলতা আছে। দল নির্বাচনে যার ভূমিকা সবচেয়ে বেশি সেই নির্বাচক এখন ওয়েলিংটনে বসে ধারাভাষ্য দিচ্ছেন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের। হাস্যকর হলেও সেখানে বসেই নাকি দলের খেয়াল রাখছেন আতাহার। আর এতে করে নাকি কোনো সমস্যাই হচ্ছে না নারী দলের। মুঠোফোনের মাধ্যমেই নাকি তিনি দলের সাথে সবসময় যোগাযোগ রাখেন। আতাহার যতটুকু দায়িত্ব ছিল পালন করে গেছে, টিম সিলেকশন করে গেছেন। এখন যদি বেস্ট এলিমেন্টের জায়গায় কাকে কাকে নিবে, কাকে ইয়ে করবে, সেটা কোচ আতাহার ওদের সাথে যোগাযোগ করে, অ্যাসিস্ট্যান্ট কোচ আছে আমাদের সাথে যোগাযোগ করে নিচ্ছে আর কি। তবে ডেভিড ক্যাপেলের মতে ভুল ত্রুটি সূত্রে ঘুরে দাঁড়াবে দল। আর ব্যাটিং অর্ডার নিয়ে এই কোচের দিকে অভিযোগের প্রশ্ন তুললেও সে ব্যাপারে একদমই নিশ্চুপ এই ইংলিশম্যান। আমি আমার বিষয়ে কোনো কথা বলবো না, তবে আমরা সব বিভাগেই ভালো করতে চাই। ম্যাচে সেটাই প্রমাণ করতে চাই। আশা করি দলের সবাই দায়িত্ব নিয়ে খেলে সব সমালোচনার জবাব দেবে।
ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে কেবল এক জয় বাংলাদেশের, তাও আবার 4 বছর আগে। বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় জয় যেন বড্ড প্রয়োজন বাংলাদেশের নারীদের। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। গ্রাম আর শহর জুড়ে জেঁকে বসেছে শীত। পৌষের শুরু থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তর থেকে আসছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। পাখি দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন ক্যাম্পাসের লেকের ধারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট, আর ছবি তুলেছেন মঞ্জুরুল হক মঞ্জুর। সবুজের কোলে বেঁচে থাকে প্রাণ, দিনভর নীল আকাশে ওড়াউড়ি আর একে অপরের সাথে খুনসুটিতে মেতে থাকা। ঝিলের জলে লাল শাপলার সাথে মিশে এ যেন এক নতুন অলঙ্করণ। নাম না জানা হাজার হাজার পাখির কলকাকলিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস। অতিথি পাখির বিচরণে প্রতি বছর প্রাকৃতিকভাবে সেজে ওঠে এমন অপরূপ সাজে। পাখির কিচিরমিচির শব্দে বিমোহিত হয় প্রকৃতিপ্রেমীরা। শীতকালটাই অনেক অতিথি পাখি আসে আর ওটা দেখে মন ভরে যায়। ঢাকা শহরে তো শুধু শব্দ আর শব্দ, কিন্তু এখানে পাখির শব্দ আসলে মনোমুগ্ধকর। পাখির সাথে মানুষের যে একটা বন্ধুত্ব, সেদিকে হয়তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি বলে মনে করি। সবাই যদি এই আচরণগত পরিবর্তন কিছুটা আনতে সক্ষম হয়, সেক্ষেত্রে পাখিগুলো থাকবে। আদারওয়াইজ দেখা যাবে যে 2-4 বছর পরে এই দৃশ্যটা হয়তো আমরা আর দেখতে পাবো না। এ পর্যন্ত 198 প্রজাতির পরিযায়ী পাখির দেখা মিলেছে এই ক্যাম্পাসে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতন না হলে হারিয়ে যেতে পারে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। যে লেকগুলিতে বসে তার আশপাশে গাড়ি চলাচল, বিশেষ করে হর্ন বাজানো, এটা যেভাবে হোক বন্ধ করতে হবে। লেকের আশপাশে যাতে মাইক বাজানো না হয়, ছবি তোলার জন্য অহেতুক যেন পাখিকে উড়ানোর চেষ্টা না করি। তাদের মতে পরিযায়ী পাখি শুধু নন্দনতত্ত্বের খোরাকি যোগায় না, বরং পুরো বাস্তু সংস্থানের একটি অংশ হিসেবেও কাজ করে থাকে। জলাভূমি থেকে কিন্তু তারা জলজ উদ্ভিদ, পোকামাকড়, এছাড়া ছোট কিছু মাছ, এগুলো খেয়ে কিন্তু পুরো বাস্তু সংস্থানেরই একটা অংশ হিসেবে কাজ করে। এখানে ছোট বড় প্রায় 17টি জলাশয় থাকলেও হাতে গোনা 2-3টি জলাশয়ে পাখিরা তাদের আবাস করে তোলে। তোহাখান তামিম, সময় সংবাদ, সাভার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। What a brilliant double hit 100 from Shakib Al Hassan, the third player from Bangladesh to do so. ওয়েলিংটন টেস্টে টাইগারদের রেকর্ডের দিনে সাকিবের ডাবল সেঞ্চুরি। মুশফিকের 1.5 শতক দেশের পক্ষে যে কোনো জুটিতে সর্বোচ্চ 359 রানের মাইল ফলক। দিন শেষে সংগ্রহ 542 রান। বিশ্ব ইজতেমার প্রথম দিনে জুমার নামাজে দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত। বিশ্বের শান্তি কামনা, রোববার আখেরি মোনাজাত। নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি বিএনপির। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, আবারও বলল আওয়ামী লীগ। বঙ্গোপসাগরের হিরন পয়েন্টে কয়লা ভর্তি জাহাজ ডুবি। জাহাজের অবস্থান শনাক্ত, কাল থেকে শুরু হবে উদ্ধার অভিযান। এবং প্রচণ্ড শীতে স্থবির উত্তরাঞ্চলের জনজীবন। খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে। কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 দিন শৈত্যপ্রবাহ থাকবে, জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।